আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় শিক্ষার্থী, ১৯তম শিক্ষক নিবন্ধন এবং প্রাইমারি নিয়োগ প্রস্তুতিতে বিজ্ঞান থেকে আপনারা ১ থেকে ২টা প্রশ্ন কিন্তু পাবেন ইনশাআল্লাহ। আর এটা সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। তো আমরা বিজ্ঞান থেকে ওই সকল টপিকস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যুক্ত করেছি এবং বিজ্ঞানের মোট ৩ থেকে ৪টা ক্লাস আপনারা পাবেন, যেখান থেকে আপনারা এই ২ মার্কের যেই সিলেবাসটা থাকে এটা কভার হয়ে যাবে। আশা করছি আমাদের এই ক্লাসগুলো থেকে আপনারা প্রতিদিন সামান্যতম হলেও উপকৃত হচ্ছেন ইনশাআল্লাহ। আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই বন্ধু বান্ধবদের সাথে বা যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের সাথে বেশি বেশি শেয়ার করার জন্য অনুরোধ রইল। আর কে কোথা থেকে দেখছেন সেটা তো কমেন্ট সেকশনে জানাবেন। তাহলে আমরা শুরু করছি আমাদের মূল ক্লাস এবং সবাইকে স্বাগত জানাচ্ছি ১৯তম শিক্ষক নিবন্ধন এবং প্রাইমারি নিয়োগ প্রস্তুতি ২০২৫-এর টপিকস ভিত্তিক ক্লাস ১১ নম্বরে। আর আমাদের আজকের বিষয় বিজ্ঞান। শুরুতেই আমাদের যে প্রশ্নটি রয়েছে, পৃথিবী ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না কেন? আচ্ছা, পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না, এর কারণ হচ্ছে মাধ্যাকর্ষণ বল। এই মাধ্যাকর্ষণ বলের থাকার কারণে আমরা ছিটকে পড়ি না। তবে আজকের ক্লাসে বেশ কিছু চমৎকার টেকনিক পাবেন আপনারা, যেটা বিভিন্ন সময়ে আপনাদের কাজে লাগবে। পরবর্তী প্রশ্ন রয়েছে, কাঁচ তৈরির প্রধান কাঁচামাল কোনটি? কাঁচ তৈরির প্রধান কাঁচামাল হিসেবে আমরা যেটাকে জানি তা হলো বালি। রাডারে যে তড়িৎ চৌম্বক ব্যবহার করা হয় সেটা কি? রাডারে যেটি মূলত ব্যবহার করা হয় এটি মাইক্রোওয়েভ। উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র কোনটি? গতি নির্ণায়ক পরিমাপক বিভিন্ন যে সকল যন্ত্র রয়েছে এগুলো মুখস্থ রাখবেন, একটা মার্ক পেয়ে যাবেন। তাহলে এখানে সঠিক উত্তর হবে ট্যাকোমিটার। জোয়ার ভাটা তেজ কটাল হয় কখন? জোয়ার ভাটায় তেজ কটাল সাধারণত হয়ে থাকে যখন অমাবস্যা হয়। নিম্নের কোনটি মশাবাহিত রোগ? তার মানে মশা কামড়ালে যে রোগ হয় সেটি মশাবাহিত রোগ। সহজ করে মনে রাখবেন। তাহলে এখানে ডেঙ্গু, চিকুনগুনিয়া এগুলো কিন্তু হলো মশাবাহিত রোগ। রক্তে হিমোগ্লোবিনের কাজ কি? আমরা যে হিমোগ্লোবিন গুলো দেখে থাকি যার কারণে আমাদের রক্তটা লাল দেখায় বা লোহিত কণিকার জন্য সরি, তাহলে এই হিমোগ্লোবিনের কাজগুলোই হচ্ছে অক্সিজেন পরিবহন করা। গোধূলি নিশ্চয়ই দেখেছেন যে গোধূলিটা কত সুন্দর একটা দৃশ্য। এই গোধূলি হয় কেন? বিক্ষেপণের কারণে, অর্থাৎ আলোর বিক্ষেপণের কারণে এটি হয়ে থাকে। যে বায়ু সর্বদাই উচ্চ চাপ অঞ্চল থেকে নিম্ন চাপে প্রবাহিত হয়, এটা সাগর পাড়ে দেখতে পাবেন যে উচ্চ চাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলে প্রবাহিত হয়, এটাকে বলা হয় অয়ন বায়ু নাকি নিয়ত বায়ু। এটা অনেক সময় আমাদের মিস আন্ডারস্ট্যান্ডিং হয়, এটা মূলত হবে নিয়ত বায়ু। অ্যালুমিনিয়াম সালফেটকে চলতি বাংলায় কি বলা হয়? আচ্ছা, অ্যালুমিনিয়াম সালফেট বিশেষ করে যারা ছেলেরা রয়েছেন তারা খুব ভালোভাবে চিনবেন। সেলুনে যখন যাওয়ার প্রয়োজন হয় তখন কিন্তু এটার ব্যবহার হয়, অর্থাৎ ফিটকিরি। মেঘাচ্ছন্ন আকাশে রাত অপেক্ষাকৃত উষ্ণ হয়, এর কারণ কি? আচ্ছা, এই যে গ্রিন হাউস ইফেক্ট যেভাবে হয় ঠিক সেম জিনিসটাই মেঘাচ্ছন্ন আকাশ যখন কি হয় তখন বায়ুমণ্ডলের যে তাপমাত্রা বা পৃথিবীর তাপমাত্রা বায়ুমণ্ডলে যেতে পারে না, যার কারণে এটি অপেক্ষাকৃত উষ্ণ হয়। তাহলে এখানে ব্যাখ্যাটা আমরা কি বলবো? যে মেঘ মাটি থেকে বায়ুতে তাপের বিকিরণে বাধা দেয়। প্রশ্নের উত্তর অনুযায়ী এটি সঠিক হবে। পিসি কালচার, এপি কালচার, সেরিকালচার এগুলো সব কালচার একটু পড়ে নেবেন। তাহলে এখানে পিসি যখন বলা থাকবে পিসিতে হবে মৎস্য চাষ। আলোর কোয়ান্টাম তত্ত্বের প্রবর্তক কে বা প্রবক্তা? ইনি হলেন ম্যাক্স প্ল্যাঙ্ক। কোনটিকে বা কোন প্রাণীকে প্রাকৃতিক লাঙ্গল বলা হয়? প্রাকৃতিক লাঙ্গল হলে হতে হবে কি মাটি চাষাবাদ করতে হবে, আর এই মাটি চাষাবাদ করে থাকে কে? লাঙ্গল। আর লাঙ্গলটা হচ্ছে কেঁচো। কোন হরমোনের অভাবে ডায়াবেটিস হয়? যে আমরা যে সাধারণত ডায়াবেটিস হয় এটি মূলত ইনসুলিনের কারণে হয়ে থাকে। বাষ্পীয় ইঞ্জিন এটি কে আবিষ্কার করেছিলেন? বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেছিলেন জেমস ওয়াট। টেলিফোন আবিষ্কারক কে? আলেকজান্ডার গ্রাহাম বেল। আবারও এসেছে, ডেঙ্গু জ্বরের বাহক মশা কোনটি? এবারে মশার নাম রয়েছে, তাহলে ডেঙ্গু জ্বরের মশার বাহক কোনটি হবে? এডিস মশা। বিলিরুবিন তৈরি হয় কোথায়? এটি কিন্তু অনেকবার এসেছে, এটি তৈরি হয় প্লিহায়।
বায়ুর আর্দ্রতা পরিমাপ করার জন্য যে যন্ত্রের পরিমাণ কোনটি? আচ্ছা, বায়ুর আর্দ্রতা মানে বায়ুতে কি পরিমাণ পানির অবস্থান রয়েছে সেটাই হচ্ছে আর্দ্রতা। আর এটা পরিমাপ করা যায় কিসের সাহায্যে? হাইগ্রোমিটারের সাহায্যে। পাটের জিন বিন্যাস বা জিনোম সিকোয়েন্স যেটাকে বলা হয় আবিষ্কার করেছেন কোন বিজ্ঞানী? এটি বাংলাদেশেরই ডক্টর মাকসুদুল আলম। তিনি শুধু পাট নন, আরো বেশ কয়েকটির জিনোম সিকোয়েন্স কিন্তু উদ্ভাবন করেছেন। কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা বেশি? এই খুবই সহজে আপনারা বুঝতে পারবেন। বা রাস্তায় ট্রাফিক পুলিশ কোন ধরনের ড্রেস পরে? দেখবেন সাদা পোশাক, সাদা ছাতা ইত্যাদি থাকে। এর কারণ হলো যে সাদা জিনিসটা পরলে তাপটা বেশি বিকিরণ করবে, বিকিরণ করলে গরম কম লাগবে। এখানে রয়েছে শোষণ করবে, তাহলে শোষণ যদি করে তাহলে গরম বেশি লাগবে। তাহলে সাদার বিপরীতটা কি? কালো। তাহলে কালো রঙের শোষণ ক্ষমতা বেশি। তাপ সঞ্চালনের দ্রুততম প্রক্রিয়া কোনটি? আচ্ছা, তাপ সঞ্চালনের দ্রুততম প্রক্রিয়া, আপনারা যারা রান্না বান্না করেন, বিশেষ করে আমরা ম্যাডামদের বলছি, রান্না বান্না করার সময় যদি আপনি খুন্তি তো নিশ্চয়ই ব্যবহার করেন। যে খুন্তিটা ব্যবহার করেন এটা যদি লোহার তৈরি হয় বা ধাতব কোনো পদার্থ হয়, দেখবেন যখন আপনি রান্না বান্না নাড়াচাড়া করেন তখন কিন্তু হাতে অল্প পরিমাণে গরম লাগে। এটাই হচ্ছে বিকিরণ প্রক্রিয়া। তাহলে এখানে এটা হলো পরিবহন প্রক্রিয়া। কারণ যখন আপনি খুন্তির এক পাশে গরম থাকবে অপর পাশে চলে আসবে, এটা একটা মাধ্যম অনুযায়ী আসবে, এটা হবে পরিবহন প্রক্রিয়া। আর পরিচলন প্রক্রিয়া এখানে আমরা যদি বলতে পারি যে আহ অনেক সময় চুলায় দুধ গরম করলে কি হয়? দুধ গরম হয়ে উপরে উঠে আসে, আবার নিচের অংশ ঠান্ডার মতো দিলে আবার নেমে যায়। এগুলো হচ্ছে পরিচলন। বা এখন যদি হয় যে বিকিরণটা আসলে কি? বিকিরণটা মূলত কোনো মাধ্যম ছাড়া যদি আসে, চুলায় রান্নার সময় আমরা যখন দাঁড়িয়ে থাকি তা সেখানেও একটা নির্দিষ্ট পরিমাণ উষ্ণতা অনুভব করি, এখানে কোনো মাধ্যম নেই। আর এটাই হলো বিকিরণ প্রক্রিয়া। আর এটার মাধ্যমে খুব সহজেই দ্রুত তৈরি হয়। তার মানে বিকিরণটাই হচ্ছে সবচেয়ে দ্রুততম পদ্ধতি। মানবদেহের কোন অংশে নিউমোনিয়া রোগ হয়? নিউমোনিয়া হয়ে থাকে ফুসফুসে, যেটা ছোট বাচ্চাদের ক্ষেত্রে খুব বেশি দেখা দেয়। সিস্টোলিক চাপ বলতে কি বোঝায়? আচ্ছা, সিস্টোলিক আমরা এইভাবে মনে রাখবো, আমাদের হৃৎপিণ্ড যখন একবার সংকুচিত হয় একবার প্রস্ফুটিত। আচ্ছা, এটা মানে একবার ছোট হয় একবার বড় হয়, সহজ ভাষায় যেটা আমরা বলি। তাহলে সিস্টোলিক চাপ আমরা বলতে কি বলবো? সিস্টোলিক মানে ছোট হওয়া অর্থাৎ সংকোচন, এভাবে মনে রাখবেন। সিস্টোলিক মানে ছোট, ছোট মানে সংকোচন, এটা। আর আরেকটি রয়েছে, এটাকে কি জানি বলে, আমি ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না। সেটা হবে হৃৎপিণ্ডের প্রসারণ চাপ। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে কি বলে? রাসায়নিক বিক্রিয়ায় যে অংশগ্রহণ করে সেটাই হবে পরমাণু। কোন জারক রস পাকস্থলীতে দুধ জমাট বাঁধায়? আচ্ছা, পাকস্থলীতে দুধ জমাট বাঁধায় যেটা, সেটি হচ্ছে রেনিন। টিউমার সংক্রান্ত চর্চাকে কি বলা হয়? টিউমার সংক্রান্ত বিদ্যা বা চর্চাকে বলা হয় অঙ্কোলজি। এখন তো আপনাদের মাথা গরম হয়ে যাবে, না স্যার এটা ভুল হয়েছে, ভুল হয়েছে, এতদিন পরে এসেছি, ক্যান্সার সংক্রান্ত বিদ্যা চর্চাকে বলা হয় অঙ্কোলজি, আপনি টিউমার সংক্রান্ত বলছেন, এটা ভুল। আসলে টিউমার সংক্রান্ত এবং ক্যান্সার সংক্রান্ত দুটি হচ্ছে অঙ্কোলজি। কারণ টিউমার কি? শরীরের অস্বাভাবিক বৃদ্ধি হয়, পিণ্ড মাংসের মতো তুলার মতো হয়। আবার দেখবেন যে ক্যান্সারের ক্ষেত্রেও সেই একই, কোষের অস্বাভাবিক বৃদ্ধি হয়। মূলত টিউমার এবং ক্যান্সার দুটোই হবে অঙ্কোলজি। আশা করছি বিষয়টা বোঝাতে পেরেছি। এরপরে যেটা দেখা যাচ্ছে, ক্যাসেটের ফিতার মধ্যে শব্দ সংরক্ষিত থাকে কি হিসেবে? ক্যাসেটের ফিতার মধ্যে শব্দ সংরক্ষিত থাকে চৌম্বক ক্ষেত্র হিসেবে। মেঘলা রাতে কি হয়? আচ্ছা, আপনারা এই যে এই 31 নাম্বার, এখানে আমি জাস্ট তিনটা ছন্দ দেব বা তিনটা টেকনিক দেব, এই তিনটাতে আপনারা সবগুলো পেরে যাবেন। তার আগে আমরা 30 নাম্বারটা দেখি। মেঘলা রাতে ড্যাশ হয়। মেঘলা রাতে কি হয়? মেঘলা রাতে শিশির উৎপন্ন হয় বা হয় না, উভয়টি ঠিক। কোনটি সঠিক উত্তর? এটি আপনাদের জন্য একটা HW থাকবে। আপনারা কে কোথায় থেকে যুক্ত আছেন এবং আমাদের HWটি উত্তর আমাদের কমেন্ট সেকশনে জানানোর জন্য অনুরোধ করছি। আমাদের গতকালের ভিডিওতে যে সকল শিক্ষার্থী কমেন্ট করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য কমেন্টগুলো হলো:
আহ, আমরা অনেক সময় নামগুলো বুঝতে পারি না, তবে এখানে যিনি লিখেছেন, স্যার আজকে আপনার ক্লাস প্রথম দেখলাম, ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত দেখবো। আচ্ছা, খুব ভালো স্যার, আপনার ক্লাসটা আপনি অনেক সুন্দর করে বুঝিয়ে দিন, অসংখ্য ধন্যবাদ স্যার। ব্যাখ্যা সহ উত্তরগুলো বুঝিয়ে দিলে অনেক উপকৃত হব, এইভাবে চালিয়ে যান। আবারও অসংখ্য ধন্যবাদ। আপনার নিয়মিত ক্লাসগুলো দেখি, অপেক্ষায় থাকি পরবর্তী ক্লাস কখন হবে, আপনার ক্লাসটা যেন বৃথা না যায়, এই জন্য সৃষ্টিকর্তার কাছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব অসংখ্য ধন্যবাদ। শুধু আমার জন্য না, আমাদের সবার জন্য এবং আমাদের শিক্ষার্থী সবার জন্য দোয়া করতে হবে। শাহজাদপুর থেকে লিখেছেন না আব্দুল্লাহ আল মামুন। আলামিন লিখেছেন নিয়মিত বরিশাল থেকে দেখছি। শিপন হালাদার লিখেছেন মামুন গাজীপুর থেকে লিখেছেন। শাহজাহান লিখেছেন। মিফতাহুল জান্নাত লিখেছেন। শফিউল ইসলাম, অনেক শিক্ষার্থী লিখেছেন, আমরা সবগুলো নাম পড়তে পারছি না বলে দুঃখিত। আপনাদের সবাইকে অন্তর থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি, আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন। এবার আমরা 31-এ আসি। তামার সাথে কোনটা মিশালে পিতল হয়? একটুখানি খেয়াল করেন, কি হয়? পিতল। তাহলে আপনারা এইভাবে মনে রাখবেন, পিতাজি। কি বললাম? পিতাজি, তার মানে পিতে কি হবে? পিতল। তাহলে পিতল কি দিয়ে তৈরি হয়? তামা এবং জিঙ্ক। প্রশ্ন আসতে পারে, স্যার তামা দস্তা পরে আসছে, আপনি জিঙ্ক শিখাচ্ছেন কেন? জিনিস কিন্তু একই। তাহলে কিভাবে বললাম যে জিঙ্ক এবং দস্তা একই জিনিস, তাহলে পিতল কিভাবে তৈরি হয় সেটা মনে রাখবেন কিভাবে? পিতাজি, এইভাবে মনে রাখবেন। এরপরে আরেকটা আছে যে আমাদের কাঁসা। কাঁসা আসে না, আমরা কাঁসার জিনিসপত্র, তাহলে এইভাবে মনে রাখবেন যে কাটিতা। কাটিতা, তার মানে কাঁসা তৈরি হয় কিভাবে? টিন এবং তামা এই মিশ্রণে, টিন এবং তামা। তাহলে কি হলো? কাটিতা, তার মানে কাঁসা, টিন, তামা। পিতল কিভাবে হয়? পিতাজি, অর্থাৎ তামা এবং জিঙ্ক। আরেকটা রয়েছে যেটা আমরা ফিউজ তৈরিতে ব্যবহার করা হয়। ফিউজটা কিভাবে তৈরি করব? ফিটিসা দিয়ে। ফিটিসা, তার মানে ফিউজটা কিভাবে তৈরি হবে? টিন এবং সীসা দ্বারা। টিন প্লাস সীসা, তাহলে ফিটিসা। তাহলে আমরা কিভাবে মনে রাখবো? পিতাজি পিতল, তামা দস্তা বা তামা জিঙ্ক, কাঁসা কাটিতা, টিন এবং তামা, ফিটিসা ফিউজ, টিন এবং সীসা। আশা করছি এই প্রশ্নটা আর কখনো ভুল হবে না, আপনারা খুব ভালো করে এটা নোট করে নেবেন। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি যে আপনারা কিন্তু প্রণালীর একটা স্পেশাল ক্লাস পাবেন, যেটা একটা ক্লাসই যথেষ্ট হবে আপনাদের জন্য। সেটা আপনি বিসিএস বলেন, প্রাইমারি বলেন বা যে কোনো ধরনের পরীক্ষা বলেন, প্রণালীর জন্য একটা ক্লাসই যথেষ্ট। তবে অবশ্যই আপনাকে রাখতে হবে সাথে মানচিত্র রাখতে হবে। প্রণালীর ক্লাস মানচিত্র ছাড়া সম্ভব হবে না, এটা বারবার বলে রাখছি। আপনারা সবাই মানচিত্র সংগ্রহ করবেন, আমরা নিশ্চয়ই খুব শীঘ্রই প্রণালীর উপর একটা গুরুত্বপূর্ণ ক্লাস নেব ইনশাআল্লাহ। পানি পান করা, আচ্ছা, পান করা পানির সাথে ক্লোরিন মিশানো হয়, এটা কেন? কারণ এটার কারণ হচ্ছে ক্ষতিকারক যে ব্যাকটেরিয়া থাকে এটা ধ্বংস করার জন্য। 1 ঘনমিটার, 1 ঘনমিটার পানির ভর কত হবে? খেয়াল রাখবেন, ভর। তাহলে এখানে ভরটা হবে কি? 1 ঘনমিটার মানে এইভাবে মনে রাখবেন, ঘন মানে কি? আমরা ওয়ানের উপর কিউব দিই না কি না? হ্যাঁ, কিউব দিলে ঘন হয়, স্কোয়ার দিলে বর্গ হয়। তাহলে ঘন মানে 1/3, তার মানে 1/3টা শূন্য দিতে হবে, তাহলে কত হলো? 1000, তার মানে 1000 কেজি। ক্লিয়ার তো? আর ভুল কখনো হবে না আশা করি। তাহলে 1 ঘনমিটার পানির ভর কত হবে? 1000 কেজি। এটা কিন্তু ওজন নয়, এটা ভর। আমরা যেটা দোকানে গিয়ে নিয়ে আসি এটা ওজন নয়, এটা হলো ভর। ওজনের জন্য প্রয়োজন নিক্তি। গ্রিন হাউস প্রভাব সৃষ্টির জন্য বিভিন্ন গ্রিন হাউস গ্যাসগুলোর মধ্যে অন্যতম গ্রিন হাউস গ্যাস কোনটি? অন্যতমটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। ভূকম্পন মাপার যন্ত্র, ভূকম্পন যখন মাপবেন তখন সেটা হবে সিসমোগ্রাফ, আর যখন মাপার স্কেল বলবে তখন হবে রিক্টার স্কেল। কোনটি মৌলিক রং? মৌলিক রং বলতে আমরা কি বুঝবো? যেটাকে আর কোনোটাতে সাথে যুক্ত হতে হয় না, নিজে নিজে হয়। তাহলে আমরা এর আগে একটা ক্লাস বলেছি যে আসল অথবা সুনীল, এই দুটাতে মনে রাখবেন। কি বললাম? আসল অথবা সুনীল। আতে কি? আসমানি নীল অথবা আসমানি, শতে সবুজ আর লতে লাল। একইভাবে আমরা বলবো সুনীলতে সবুজ, নীতে নীল, লতে লাল। এই তিনটা হচ্ছে, অর্থাৎ আসল বা সুনীল যেটি আপনি মুখস্থ করেন মনে রাখবেন কিভাবে? নীল, সবুজ, লাল।
নীল, সবুজ, লাল, এভাবে। আবার আরো একভাবে বোঝানো যেতে পারে নীলাশ। কি? নীলাশ, নীল, লাল, সবুজ। তার মানে আসল, সুনীল, নীলাশ, আপনি যেই অবস্থায় মনে রাখুন না কেন, রং কিন্তু ওই তিনটাই। তাহলে এর মধ্যে কি কোনটি মৌলিক রং? তার মানে আমাদের আসলের সংজ্ঞা বা টেকনিক অনুযায়ী কোনটা পড়ে? লাল পড়ে। আর এটি রাইট অ্যান্সার। হেপাটাইটিস বি শরীরের কোথায় আক্রমণ করে? গুরুত্বপূর্ণ, হেপাটাইটিস বি মূলত আক্রমণ করে যকৃতে, মানে যেটা আমরাকে বলি কলিজায়। তাহলে আমরা সঠিক উত্তর করব কোনটা? যকৃত। বৈদ্যুতিক ক্ষমতার একক কোনটি? ভালো করে খেয়াল করবেন, ক্ষমতার একক বলা হচ্ছে, তাহলে এখানে হবে ওয়াট। সাঁতার কাটা কোথায় সহজ? সাঁতার কাটা কোথায় সহজ? খেয়াল করবেন, আপনারা যখন সুইমিং পুলে সাঁতার কাটেন, এরপরে পুকুরে সাঁতার কাটেন, এর পরবর্তীতে নদী, সাগর, তিনটাতে, আচ্ছা চারটাতে চার রকম এক্সপিরিয়েন্স আবার মাস্ট বি হবে, তবে খুব সূক্ষ্ম পার্থক্য, আপনারা সহজে বুঝতে পারবেন না। তবে এই সবগুলোর মধ্যে সমুদ্রে বা সাগরে সাঁতার কাটা সহজ, কারণ সেখানে লবণাক্ততা বেশি থাকার কারণে পানিটা কিছুটা ভারী হয়, এই জন্য খুব সহজে সাঁতার কাটা যায়। লবণাক্ততা যত বেশি হবে তত সহজেই সাঁতার কাটতে পারবেন। এই লবণাক্ততার অবস্থাকে কি বলা হয়, কেউ বলতে পারবেন? কেউ বলতে পারলে কমেন্ট করবেন। এটাকে বলা হয় প্লবতা। সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয় কোন আলোতে? লাল আলোতে সবচেয়ে বেশি পরিমাণে হয়। পারদ তাপের কি? পারদ মানে কি? এটা একটা ধাতব জিনিস, যদিও তরল, ধাতব তো, তার মানে পরিবাহী। এখানে পরিবাহী, সুপরিবাহী দুটি আছে, যখন দুটো থাকবে তখন অবশ্যই সুপরিবাহীটা অ্যান্সার করতে হবে। সমুদ্র পৃষ্ঠের বায়ুর স্বাভাবিক চাপ কত? এটা হচ্ছে ৭৬ সেন্টিমিটার। রক্ত শূন্যতার জন্য কোন ভিটামিন দায়ী? খেয়াল করবেন, রক্ত শূন্যতা, রক্ত তৈরি হয় না বা রক্ত, তাহলে এখানে রক্ত তৈরি না হলে ভিটামিন বি12টা দায়ী। ক্ষমতার একক কি? একটু আগে আমরা বলেছি বৈদ্যুতিক ক্ষমতার একক কি? ওয়াট। এখানে শুধু ক্ষমতার একক বলা হয়েছে, সেটিও কি হবে? ওয়াটই হবে। গ্রিন হাউস গ্যাস নির্গমনকারী শীর্ষস্থানীয় দুটি দেশ। গ্রিন হাউস গ্যাস সেক্ষেত্রে আমরা কি বুঝবো? কার্বন ডাই অক্সাইড সহ অন্যান্য গ্রিন হাউস গ্যাস। কারা এটা করে? সহজভাবে বুঝবো, যে সকল দেশ শিল্প কারখানায় উন্নত, তার মানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন, এই দুটাতে সবচেয়ে বেশি শিল্প কারখানা রয়েছে, তার মানে এই দুটি দেশ রাইট অ্যান্সার। কসমিক ইয়ার বলতে কি বোঝানো হয়ে থাকে? কসমিক ইয়ার বলতে বোঝানো হয়ে থাকে যে একটা ছায়াপথ তার নিজ অক্ষের উপর যখন একবার আবর্তন করে, তখন সেটাই হবে কসমিক ইয়ার। বাদুর রাতের বেলায় চলাফেরার সময় কোন মানে দিক নির্ণয় করে কিভাবে? দিক নির্ণয় করে সে আল্ট্রাসনিক শব্দ তরঙ্গ ব্যবহার করে, সেই অনুযায়ী সে চলাফেরা করে। ট্রানজিস্টরে সেমিকন্ডাক্টর হিসেবে কি ব্যবহার করা হয়? ট্রানজিস্টরে সেমিকন্ডাক্টর হিসেবে ব্যবহার করা হয় জার্মেনিয়াম। নিজের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? সহজ করে মনে রাখবেন, জীবাশ্ম জ্বালানি ওই সকল জ্বালানি যেগুলো খনিতে পাওয়া যায়। তারপর প্রাকৃতিক গ্যাস খনিতে পাওয়া যায়, কয়লা খনিতে পাওয়া যায়, পেট্রোলিয়াম খনিতে পাওয়া যায়, বায়োগ্যাস মনুষ্য সৃষ্ট। এটি কিভাবে তৈরি হয়? ওই যে আমরা একটা বক্স তৈরি করে সেখানে গোবর, পানি, অন্যান্য উপাদান দিয়ে বায়োগ্যাস তৈরি করি না, এটা হচ্ছে জ্বালানি, তবে জীবাশ্ম জ্বালানি নয়। আশা করছি বিষয়টা বোঝাতে পেরেছি। স্বাভাবিক অবস্থায় একজন মানুষের প্রতি বর্গ ইঞ্চিতে বায়ুর চাপ কত হয়? এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি হবে মাত্র 15 পাউন্ড। আবারও এসেছে কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? এবারে আপনি বলুন তো অ্যান্সার কোনটা হবে? বায়োগ্যাস হবে। হৃদরোগ, যেটাকে আমরা বলি হার্ট অ্যাটাক, এটা অনেকেই ভুল মানে যে উচ্চারণ করে থাকে যে হার্ট স্ট্রোক, এটা বলি না, স্ট্রোক আর হার্ট অ্যাটাক সম্পূর্ণ আলাদা। একটুখানি বিস্তারিত তথ্য নেবেন। হার্ট অ্যাটাক বা হৃদরোগটা হচ্ছে আমাদের হৃদয়, যেটাকে আমরা বলে থাকি হার্ট বলে থাকি, এই হৃদয়ে সমস্যা হয়। আর স্ট্রোকটা হচ্ছে আমাদের মস্তিষ্কে যখন রক্ত সঞ্চালনটা বন্ধ হয়ে যায় অথবা অতিরিক্ত পরিমাণ হয়ে যায়, তখন সেটাকে বলা হয় স্ট্রোক। আর একই কাজ যদি আমাদের হার্টের ক্ষেত্রে হয়, সেটা হবে হার্ট অ্যাটাক। মূলত ধূমপানটাই হচ্ছে এই হার্ট অ্যাটাকের প্রধান কারণ। পূর্ণবয়স্ক মানুষের দেহে রক্তের পরিমাণ কত লিটার?
5 থেকে 5.5 লিটার হয়ে থাকে, তবে এটাকে স্ট্যান্ডার্ড ধরা হয় 5 থেকে 6 লিটার। বায়ুমণ্ডলে ওজনের পরিমাণ কত? আচ্ছা, ওজন এর পরিমাণ কত? তাহলে একেবারে কম, সেটা হচ্ছে 0.0001%। লেবুতে কি থাকে? লেবুতে রস থাকে। এটা তো সহজ হিসাব না? লেবুতে রস থাকে। যেহেতু এখন অপশনে এসেছে ভিটামিন, তখন ভিটামিন সি থাকে। যদি বলতো যে কোন অ্যাসিড থাকে, তখন বলতে হতো অ্যাসকর্বিক অ্যাসিড থাকে, তাই না? সহজভাবে একটু চিন্তা করবেন। সবচেয়ে হালকা গ্যাস কোনটি? হ্যাঁ, হালকা গ্যাস হাইড্রোজেন। কিভাবে? হালকার সাথে হাই এর সম্পর্ক আছে না? হাইড্রোজেন হালকা, এভাবে মনে রাখবেন, সবচেয়ে হালকা হাইড্রোজেন। মৌলিক পদার্থ কোনটি? মৌলিক পদার্থ মানে একা একা তৈরি হয়েছে, কারো সাহায্য ছাড়া। তাহলে এখানে মৌলিক পদার্থ কোনটি আমরা বলবো? বাতাস তো মিশ্র পদার্থ, অনেকগুলো থাকে। লোহা বা আয়রন, এটাই হচ্ছে মৌলিক পদার্থ। পিতল কিভাবে তৈরি হয়? ওই যে কিছুক্ষণ আগে শিখালাম, পি তা জি 31 নম্বরে শিখেছি না? পিতল কিভাবে তৈরি হয়? তামা আর জিঙ্ক বা তামা দস্তার মিশ্রণে। আচ্ছা, এরপরে যেটা আমরা গ্রিন হাউস ইফেক্ট বলতে কি বোঝায়? গ্রিন হাউস ইফেক্ট কিন্তু আমরা প্রথম দিকে পড়েছি, যে ওই যে মেঘ মেঘ যখন বেশি থাকে রাতের বেলা কি হয়, এইটা। তাহলে এখানে গ্রিন হাউস মূলত তাপ আটকা পড়ে, পৃথিবীতে তাপ আটকা পড়ে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি করে, এটি হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট। এভি কালচার, ভালো করে দেখবেন, এভি কালচার। তাহলে এভি কালচার যখন হবে, তখন পাখি পালন সংক্রান্ত বিদ্যা হবে। নিশীত সূর্যের দেশ কোনটি? নিশীত সূর্যের দেশ নরওয়ে। এটা মনে রাখবেন কিভাবে? ফিডে আসুন, ফিডে আসুন। তার মানে কি আমরা বলবো? তা হলো ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, নরওয়ে। এছাড়াও কানাডা এবং রাশিয়ারও কিছু অংশ থেকে এই নিশীত সূর্যের যে একটা ফিল, সেটা পাওয়া যায়। মূলত দিনের বেলাও সূর্য কিছু সময় ওই সেই দিগন্তের প্রান্তে সূর্য অবস্থান করছে, এটা বোঝা যায়। মূলত নিশীথে সূর্যের দেশ বলতেই হয়, সেটা হলো নরওয়ে। মানুষের শরীরে সর্বমোট অস্থির সংখ্যা, অস্থি বলতে কি বোঝায় এটা তো জানি না স্যার। অস্থি মানে খাবার, যখন খাবার বসেন, যখন যে গোস খাওয়ার সময় হাড় হাড্ডি চিবিয়ে খান না, সেই চিবিয়ে খাওয়ার ওটি হচ্ছে অস্থি। মানে হাড় সংখ্যা কতটি? মোট 206টি। তার মানে আমি 306 পড়েছিলাম, এটা কি ভুল পড়েছিলাম কিনা? আচ্ছা, 206টি রাইট অ্যান্সার। এরপরে রয়েছে কোনটি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম? আলো, বেতার তরঙ্গ, শব্দ তরঙ্গ, রঞ্জন রশ্মি। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম হলো রঞ্জন রশ্মির, যেটাকে আমরা এক্স রে বলে থাকি। নবায়নযোগ্য জ্বালানির উৎস কোনটি? নবায়নযোগ্য বলতে আমরা ওই সকল জ্বালানিকে বুঝবো যেগুলো আবারও ব্যবহার করা সম্ভব হবে। তেল, এটা একবার ব্যবহার করলে শেষ। কয়লা একবার ব্যবহার করলে শেষ। গ্যাস ব্যবহার করলে শেষ। বাট বায়োগ্যাসটা আবার তৈরি করা সম্ভব, তার মানে এটি নবায়নযোগ্য। ঢেঁকি দিয়ে ধান বানানোর সময় যান্ত্রিক শক্তি কি শক্তিতে রূপান্তরিত হয়? আপনারা যারা গ্রামে রয়েছেন, যে সকল বিশেষ করে আমরা ম্যাডামদের বলবো, ঢেঁকিতে কখনো আটা করেছেন কিনা? চাল মানে ভেজানো চাল দিয়ে আটা, এরকম কেউ করেছেন? আমি ছোটবেলায় থাকতে মায়ের সাথে করেছি, যেহেতু গ্রামে আমার বসবাস ছিল। তো এইটাতে তখন দেখবেন যে দুইটা কাজ হয়। যে যখন ঢেঁকিতে মানে যে পাট দেওয়া হয়, গ্রামের ভাষায় যেটাকে বলা হয়, তখন হয় যে আপনার প্রথমত হবে শব্দ হবে, একদম ধাপাস ধাপাস করে পড়ে, এটা একটা শব্দ হয়। আর দ্বিতীয়ত আর একটা কি হয়, সেখানে কিন্তু ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয়। তার মানে দুইটা কাজ হয় এখানে, শব্দ শক্তি এবং তাপ শক্তি। আশা করছি বিষয়টা বুঝাতে পেরেছি। ইউরিয়া সার, যার প্রধান কাঁচামাল কি? ইউরিয়া সারের প্রধান কাঁচামাল বলতেই বোঝানো হচ্ছে মিথেন গ্যাস। এখন কথা হলো, মিথেন গ্যাস যদি অপশনে না থাকে, সেক্ষেত্রে প্রাকৃতিক গ্যাস অ্যান্সার করাটা যাবে। নদীর পানির ক্ষেত্রে কোনটি সত্য? নদীর পানির ক্ষেত্রে কোনটি সত্য, এটা যদি আমরা বলে থাকি, তাহলে এই যে সিওডি বিওডি রয়েছে, কোনটি নয় রয়েছে, তাহলে সিওডি বিওডি আসলে কি, এটা তো জানতে হবে। সিওডি বলা হয় যে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, আর বিওডি বলতে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, এই দুটো বলা হয়ে থাকে। তাহলে নদীর পানির ক্ষেত্রে মূলত কোনটি বেশি হয়? নদীর পানির ক্ষেত্রে যেটি হয়, যে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ডটাই বেশি হয়, কারণ সেখানে জৈব অজৈব পদার্থ থাকে বেশি। হ্যাঁ, তার মানে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ডের চেয়ে
কেমিক্যাল অক্সিজেন ডিমান্ডটা বেশি থাকে কোথায়? নদীর পানিতে। তার মানে ক নাম্বারটা এক্ষেত্রে সঠিক উত্তর বলে আমরা ধরে নেব। এরপরে রয়েছে আয়নার পিছনে কোন ধাতুটি ব্যবহার করা হয়? আয়নার পিছনে একটা পাতলা প্রলেপ থাকে সেটি মূলত কি? এটাই হলো মার্কারি। মার্কারির বাংলা কি? পারদ, তাই না? আচ্ছা, ভরের আন্তর্জাতিক একক কি? আচ্ছা, ভরের আন্তর্জাতিক এককের ক্ষেত্রে আমরা যেটা বলবো সেটা হচ্ছে কেজি বা কিলোগ্রাম। সর্বপ্রথম কোন দেশে পারমাণবিক বোমা তৈরি করা হয়? মরেছে রে, এটা তো বোমা বোমা চলে আসবে, উচ্চারণ করা ওটা এখন বিপদ। সর্বপ্রথম তৈরি করে কে? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ইদানিং সুপারফুড বলে পরিচিত খাদ্য মূলত কি বৈশিষ্ট্য বহন করে? আচ্ছা, সুপারফুড বলতে বর্তমানে বৈশিষ্ট্য বহন করে যে উচ্চ রক্তচাপ, যেটাকে আমরা হাইপার টেনশন বলি, এই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। বর্তমানে সুপারফুড বলতে যেটা আমরা বলে থাকি সেটা হচ্ছে চিয়া সিড। এটা ডায়াবেটিস বলেন, ওজন কমানো বলেন, মানে সুপারফুড বলতে যা বোঝায় সব ধরনের কার্যকর রয়েছে। তবে আমার কাছে যেটা ব্যক্তিগত মনে হয়, আজ থেকে 1500 বছর 1600 বছর আগে কিন্তু যখন পবিত্র কোরআন মাজিদ নাজিল হয়, সেখানেই কিন্তু সুপার ফুডের কথা বলা হয়েছে। আমরা কেন জানি চিয়া সিডের পেছনের ছুটি, সেখানে স্পষ্টতই বলা আছে, হাদিসেও বলা আছে। মূলত এই কোরআন হাদিসের ব্যাখ্যা থেকে এটা মূলত আমাদের হাদিসে উল্লেখ রয়েছে। কোরআনে সরাসরি এইভাবে আমার জানা নেই, যেহেতু আমি আলেম নই। তো এখানে হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে তোমরা কালিজিরা ব্যবহার করবে, কেননা এখানে মৃত্যু ব্যতীত সকল রোগের ঔষধ রয়েছে। এটা আমার যতটুকু মনে করে সহিহ বুখারী 5687 নাম্বার হতে পারে, এটা আমার সঠিক খেয়াল নাই, এটা হতে পারে হাদিস নাম্বার। কারণ এখানে এমন কিছু উপাদান রয়েছে যেটা যে কোনো ধরনের রোগকে সারাতে পারে। এখানে আহ যে উল্লেখযোগ্য উপাদানের কথা বলা হয়েছে, এটা কোন ধরনের যে আমার ঠিক মনে নাই, তা থাইমোকুইনান বা কার্বোকাল, লিনোটিক অ্যাসিড, ওলেইক অ্যাসিড সহ অনেক প্রকার রয়েছে, যেগুলো আমাদের সুপারফুড হিসেবেই খ্যাত। তো কালিজিরা আপনারা বেশি বেশি খাবেন, সাথে একটু মধু খাবেন, যে কোনো ধরনের রোগ সারানোর জন্য যথেষ্ট। নিচের কোনটি নবায়নযোগ্য শক্তি? সে একই কথা হবে, বারবার ব্যবহার করা যাবে যেটা, যেমন এখানে নবায়নযোগ্য শক্তি নয় বলা রয়েছে, তার মানে বায়ু, স্রোত, এগুলো কি নবায়ন যোগ্য। তার মানে এখানে আমরা নিউক্লিয়ারটা একবার ব্যবহার করলে আর ব্যবহার করতে পারবো না, কারণ এটা নবায়নযোগ্য নয়। স্বর্ণের গহনা তৈরির সময় স্বর্ণকার্বন কোন এসিড ব্যবহার করেন? এখানে তারা ব্যবহার করেন সালফিউরিক নাকি নাইট্রিক অ্যাসিড? মূলত ব্যবহার করে নাইট্রিক অ্যাসিড। কত ডেসিবল অধিক মাত্রার শব্দ পরিবেশকে দূষিত করে? এটা হচ্ছে 60 ডেসিবল বা 60 ডেসিবল। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। মানবদেহের লোহিত কণিকার আয়ুষ্কাল কতদিন হয়? লোহিত কণিকা, লোহিত কণিকার এখানে আয়ুষ্কাল তো দেওয়া নেই, তার মানে কোনটি নয়। অগ্নি নির্বাপক, আচ্ছা কতদিন সেটা তো বলতে হবে তাই না? মূলত 120 দিন হচ্ছে লোহিত কণিকার আয়ুষ্কাল। অগ্নি নির্বাপক যন্ত্রে কি গ্যাস ব্যবহার করা হয়ে থাকে? অগ্নি নির্বাপক যন্ত্রে যেটা ব্যবহার করা থাকে সেটা হলো কার্বন ডাই অক্সাইড, কারণ কার্বন ডাই অক্সাইড আগুনে গিয়ে তার আগুন প্রজ্বলন হওয়ার যে শক্তি সেটা নষ্ট করে দেয়। তাপে নষ্ট হয় এমন ভিটামিন কোনটি? তাপে নষ্ট হয় সেটা হচ্ছে লেবু, অর্থাৎ ভিটামিন সি। লেবু, আমলকি, পেয়ারা, কাঁচামরিচ। অ্যাসিটিক অ্যাসিড কি কাজে ব্যবহার করা হয়ে থাকে? অ্যাসিটিক অ্যাসিড বা সিরকা, যেটা আমরা বলে থাকি ভিনেগার, এগুলো খাদ্য সংরক্ষণ করাকেই মনে হয় এটা ব্যবহার করা হয়, যে সকল আচার বা অন্যান্য খাদ্যদ্রব্য সংরক্ষণ করার জন্য। শুষ্ক বরফ বলা হয় কাকে? হিমায়িত কার্বন ডাই অক্সাইডকে বলা হয় শুষ্ক বরফ। উদ্ভিদ উদ্ভিদ কোষ থেকে বাষ্প আকারে পানি বের হয়ে যাওয়ার প্রক্রিয়াটা কি? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাকে বলা হয় প্রস্বেদন। প্রস্বেদন রয়েছে, শ্বসন, ব্যাপন, বেশ কিছু রয়েছে, যারা জীববিজ্ঞান ভালোভাবে পড়েছেন তারা বুঝতে পারবেন। বহুরূপী মৌল কোনটি? বহুরূপী মৌল মূলত কার্বন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি হিসেবে কি ব্যবহার করা হবে? এটা হলো ইউরেনিয়াম ব্যবহার করা হবে। ক্যান্সার চিকিৎসায় কোন আইসোটোপটি ব্যবহার করা হয়? ক্যান্সার চিকিৎসায় যে আইসোটোপটি ব্যবহার করা হয় তা হচ্ছে 660C0, অর্থাৎ ক নাম্বারটি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সম্ভাব্য উৎপাদন কত গিগাওয়াট? আপনারা বলুন তো কত, এটা আপনারা অ্যান্সার করবেন।
এটা আপনারাই অ্যান্সার করবেন। এটা আমি অনেক বিশ্লেষণ করে বুঝিয়েছি, কত আপনারা উত্তর করবেন। বৈদ্যুতিক ফিউজে কোনটি ব্যবহার করা হয়? মনে আছে 31 নম্বরের কথা, ফিউজ ফি টি সা, তার মানে টিন সীসা। এরপর রয়েছে পানিতে নৌকার বইটা বাঁকা দেখার কারণ হচ্ছে এখানে প্রতিসরণ ঘটে। কিসের ঘটে? আলোর প্রতিসরণ ঘটে। যে মেশিন যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে তাকে কি বলা হয়? যান্ত্রিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তি হয়। এখানে আমরা সঠিক উত্তরটা করব জেনারেটর। জেনারেটর হয়, আর টারবাইনটাও এখানে দেওয়া যায়, এবং জলবিদ্যুৎ কেন্দ্রে ডায়নামো, এগুলো সবগুলোই হয়। সুষম খাদ্যের উপাদান কতটি? সুষম খাদ্যের উপাদান মোট 6টি। তাহলে সঠিক উত্তর করব আমরা কোনটি? 6টি। জারক রস বলতে কি বোঝানো হয়? জারক রস, এই জারক রস বলতে বোঝানো হয়ে থাকে, আমরা এটা ব্যাখ্যাটা এইভাবে করব, জারক রস যেটাকে আমরা বলা হয় অক্সিডাইজিং এজেন্ট বলি, যে এক পদার্থ বা অন্য পদার্থকে তারা ইলেকট্রন গ্রহণ করবে এবং সে নিজে জারিত হবে। এক্ষেত্রে জারক রস সাধারণত ইলেকট্রন গ্রহণ করে, অন্য পদার্থকে বিজারিত করে। নিজে জারিত হয় কিন্তু অন্য পদার্থকে কি করে? বিজারিত করে। এক্ষেত্রে অক্সিজেন ক্লোরিন হতে পারে। তবে এখানে অক্সিজেন ক্লোরিন তো আমাদের নেই, বাট অক্সিজেনের পরিবর্তে অম্ল রয়েছে না, এই অম্লটা আমরা অ্যান্সার করতে পারি। পানির ফোঁটা গোলাকৃতি ধারণ করার কারণ কি? এটা হচ্ছে পৃষ্ঠটান নাকি প্লবতা? এটা ভালো করে বুঝবেন যে পানির ফোঁটা গোলাকৃতি হওয়ার কারণ হচ্ছে পৃষ্ঠটান। একটি পরমাণুর দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকবে? কত পথে? পরমাণুর দ্বিতীয় কক্ষপথে, তার মানে দ্বিতীয় কক্ষপথে যদি হয় তাহলে 2 এর উপরে কিউব দিয়ে দেন, তাহলে কত হবে? 8 হবে, তার মানে 8টি ইলেকট্রন থাকবে। ওকে, এরপরে সর্বোচ্চ গলনাঙ্ক বিশিষ্ট ধাতু কোনটি? মানে প্রচুর পরিমাণে তাপ দেওয়ার পরও খুব সহজে গলে না, সেটা হচ্ছে টাংস্টেন। আমরা দেখব যে আমাদের রান্নার কাজে বা বৈদ্যুতিক হিটারে কিন্তু এটা ব্যবহার করা হয়ে থাকে। ইঞ্জিনের কোন অংশ জ্বালানিকে বাষ্পে পরিণত করে? এটা জ্বালানিকে বাষ্পে পরিণত করে, জ্বালানি উপযোগী করে হচ্ছে কার্বুরেটর। কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি? শব্দের বেগ সবচেয়ে বেশি কঠিন মাধ্যমে। যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে সেটি কি? সেটি হচ্ছে দর্পণ বা আয়না বলে থাকি আমরা যেটা। তামা-দস্তার মিশ্রণের ফলে সৃষ্ট সংকর ধাতু কোনটি? মনে আছে 31 নম্বরের কথা, তামা-দস্তা বা তামা জিঙ্ক, তাহলে দুটো মিলে কি হয়? পিতাজি, পিতল হয়, তার মানে সেটা কি হবে? এবারে মনে রাখুন। এবারে এখন আমাদের যেতে হবে, তাহলে তো বিপদ। সেখানে পড়েছে কি? পিতল হওয়ার কথা, কিন্তু এখানে তো আর পিতল নাই। পিতল না থাকলে পিতলের ইংরেজি তো আছে, তাই না? সেটা হচ্ছে ব্রাস। অনেকে কিন্তু ব্রোঞ্জ বলে, কারণ ওই পদকের কথা মনে রাখি, যে পদক, ব্রোঞ্জ পদক, রূপ্য পদক, স্বর্ণ পদক আছে না? তো সেখানে ব্রোঞ্জ পদকে ব্রোঞ্জ আর ব্রাস অর্থাৎ পিতল এবং ব্রোঞ্জ কিন্তু আলাদা রয়েছে, কিছুটা পার্থক্য রয়েছে। সেটা হলো এই যে তামা, টিন, দস্তা যেগুলো আমরা করি, এগুলোর মিশ্রণের কম বেশি রয়েছে। ওকে, গ্যাসের চাপ পরিমাপের যন্ত্রের নাম কি? গ্যাসের মাপ, এটি হবে কোনটি? ম্যানোমিটার। মানুষের ক্রোমোজোমের সংখ্যা কতটি? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানুষের ক্রোমোজোমের সংখ্যা মোট কতটি? 23 জোড়া। যেখানে এই মোট 23 জোড়া, যার মধ্যে এক জোড়া থাকে সেক্স ক্রোমোজোম এবং বাকিগুলো অন্য ক্রোমোজোম থাকে, অটোসোম বলা হয় যেগুলোকে। আচ্ছা, এখন এখানে প্রশ্নটা এইরকম হতে পারে যে মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত টি? যখন টি হবে তখন ভালো করে খেয়াল রাখবেন 46টি হবে, জোড়া কথা উল্লেখ থাকলে 23টি হবে, মনে রাখবেন। কচু শাকে কি পাওয়া যায়? লৌহ পাওয়া যায়। লৌহ না থাকলে কি পাওয়া যায়? আয়রন পাওয়া যায়। আয়রন আর লোহা তো একই। কোনটি বায়ুর উপাদান নয়? বায়ুর উপাদান নয় কোনটি? আমরা পানির ক্ষেত্রে একটা প্রশ্ন করলাম যে পানিতে ক্লোরিন মেশানো হয় কেন? ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য। বাতাসে তো আর ব্যাকটেরিয়া ধ্বংস করার প্রয়োজন হবে না, তার মানে ক্লোরিন হচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ বায়ুর উপাদান নয়। প্রিয় শিক্ষার্থী, বিজ্ঞান থেকে অতীব গুরুত্বপূর্ণ প্রশ্নযুক্ত একটা গুরুত্বপূর্ণ ক্লাস শেষ করছি আমাদের এই মুহূর্তে। আপনারা যারা এতক্ষণ ধৈর্য সহকারে বিস্তারিত ক্লাসটি দেখলেন, সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ এবং শুভকামনা জানিয়ে শেষ করছি আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি। দেখা হবে আগামীকাল আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাসে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের ক্লাসটি। আল্লাহ হাফেজ।